আচ্ছা, আগের দিন ক্লাসে আমাদের হচ্ছিল গ্র্যাভিটেশনাল ইন্ট্রোডাকশন পার্টটা। আজকে আমরা পরের অংশ অর্থাৎ নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বা নিউটনের যে মহাকর্ষ সূত্র সেটা আমরা দেখব। আচ্ছা, নিউটনের মহাকর্ষের সূত্রের বিবৃতিটা হলো অর্থাৎ স্টেটমেন্ট যেটা, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু তারা তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মানটা তার বস্তুকণা দুটোর ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতের সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, তাহলে মনে করো আমাদের কাছে দুটো বস্তুকণা আছে, একটা এখানে হচ্ছে m1, সরি, মনে করো এখানে আমাদের কাছে বস্তুকণা দুটো হচ্ছে, একটা m1 বস্তুকণা আর একটা এখানে আছে m2 বস্তুকণা, এবং এদের মাঝের যে দূরত্ব সেটা হচ্ছে r। তাহলে এদের মধ্যে যে মহাকর্ষ বল কাজ করবে সেই বলটা কি হবে, F যদি লিখি তাহলে F প্রপোর্শনাল টু হবে m1 ইন্টু m2, অর্থাৎ এদের যে ভর সেই গুণফলের সমানুপাতিক হবে ভরের। আর ফোর্স হবে প্রপোর্শনাল টু যে মধ্যবর্তী যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/r²। তাহলে দুটোকে যদি কম্বাইন করে আমরা লিখি তাহলে F প্রপোর্শনাল F ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট দিতে হবে। সাম কনস্ট্যান্ট এখানে যে কনস্ট্যান্টটা ব্যবহার করা হয় সেটা হলো ক্যাপিটাল জি। জি তাহলে m1 m2 বাই r²। আচ্ছা, জি যে কনস্ট্যান্টটা ব্যবহার করা হয় জিটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আমরা মহাকর্ষীয় যে ধ্রুবক জি এর সংজ্ঞা বের করতে পারবো। যদি m1 সমান m2 সমান 1 ইউনিট করে হয় আর আরও সেই সঙ্গে যদি 1 ইউনিট হয়, 1 ইউনিট করে হয়, তাহলে m1 m2 যদি 1 হয়ে যায় তাহলে f সমান আমরা লিখতে পারি g ইন্টু 1 ইন্টু 1 বাই 1 তার স্কোয়ার, তাহলে হয়ে গেল এটা 1। তাহলে f ইজিক্যালস টু g। অর্থাৎ যখন দুটো বস্তুকণার ভর 1 একক করে হবে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 1 একক হবে, তখন ওই বস্তুকণা দুটির মধ্যে যে মহাকর্ষীয় আকর্ষণ বল কাজ করবে সেই আকর্ষণ বলটা পরিমাণটাই জি এর সঙ্গে সমান, অর্থাৎ মহাকর্ষীয় যে ধ্রুবক বা গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট তার সঙ্গে সমান হবে। এবং এক্ষেত্রে আমরা যদি দুটো যে ইউনিট সিস্টেম সিজিএস আর এসআই ব্যবহার করি তাহলে দেখতে পারবো সিজিএস সিস্টেমে m1 m2 1 ইউনিট করে, তাহলে আমরা ওইগুলো 1 গ্রাম করে ধরবো। তাহলে 1 গ্রাম করে আর মাঝে যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা 1 সেন্টিমিটার ধরলে তাহলে আমরা পাবো সিজিএস এর জি এর মানটা হয় 6.67 ইন্টু 10⁻⁻8 সিজিএস ইউনিট, যেটা হচ্ছে 9 সেন্টিমিটার স্কোয়ার, 9 সেন্টিমিটার স্কোয়ার পার হচ্ছে গ্রাম স্কোয়ার ইউনিটটা। আর এসআই এ হয় 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আচ্ছা, তো এবার জি এর যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট তার এককটা কিভাবে এলো দেখা যাক। আমরা কি পেয়েছি, এফ সমান জি, আচ্ছা আমরা পেয়েছি এফ সমান জি m1 m2 বাই r²। আচ্ছা, তাহলে এখন যদি আমরা জিটাকে আলাদা করে নিই তাহলে জি সমান লিখতে পারি এফ r²
বাই m1 m2। তাহলে এখন যদি আমরা এফ এর ইউনিট বসাই, এফ এর ইউনিট এসআইটাই বের করে দেখাচ্ছি। এসআই হচ্ছে নিউটন, আর আর হচ্ছে ডিস্টেন্স, এর ইউনিট হচ্ছে মিটার, তাহলে মিটার স্কোয়ার। আর নিচে আমাদের m1 m2 আছে, m1 m2 দুজনের ইউনিট কেজি, তাহলে কেজি স্কোয়ার আছে, কেজি ইন্টু কেজি, তাহলে কেজি স্কোয়ার। একের মধ্যে আমরা যদি সিজিএস বের করতাম তাহলে এফ হচ্ছে ডাইনে হতো, এখানে সেন্টিমিটার স্কোয়ার হতো, আর নিচে গ্রাম স্কোয়ার। আচ্ছা, আমরা আরেকভাবে ইউনিট বের করতে পারি, সেটা হচ্ছে মাত্রা বিশ্লেষণ থেকে। আমরা যদি জি এর মাত্রা দেখি, তাহলে জি এর মাত্রা আমরা যদি দেখি, জি এর এক্সপ্রেশন আমরা যদি এফ ডট আর স্কোয়ার বাই m1 m2। আচ্ছা, এফ এর মাত্রা কি? এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 কিন্তু এখানে আর এর স্কোয়ার আছে, তাহলে আর হচ্ছে লেন্থ, তাহলে লেন্থ এর স্কোয়ার এল স্কোয়ার, আর নিচে নিচে হচ্ছে m1 m2, m1 ইন্টু m2 আছে, তাহলে m1 ইন্টু m2 ধরে মাত্রা, তাহলে m করে, তাহলে m স্কোয়ার, নিচে হয়ে গেল আমার m স্কোয়ার, তাহলে সমান মাত্রা হবে m টু দি পাওয়ার -1, m টু দি পাওয়ার -1 l কিউব, l কিউব ইন্টু t টু দি পাওয়ার -2, -2। তাহলে এখান থেকে আমরা আরেকটা ইউনিট লিখতে পারি, সেটা হচ্ছে যদি সিডিএস এ লিখি তাহলে এল এর জন্য আসবে সেন্টিমিটার, তাহলে সেমি কিউব। আচ্ছা, মাসের জন্য হচ্ছে গ্রাম, তাহলে গ্রাম ইনভার্স, আর টাইমের জন্য সেকেন্ড, তাহলে সেকেন্ড টু দি পাওয়ার -2, আর এটা হলো সিজিএস এ, তাহলে এসআই এ আসবে লেন্থের জন্য আসছে মিটার, তাহলে মিটার কিউব কেজি ইনভার্স আর সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস। তাহলে এইভাবেও আমরা জিকে ডিফাইন করতে পারি এই ইউনিটেও। যে ল অফ গ্র্যাভিটেশন, সেটাকে অনেক সময় ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনও বলা হয়, অর্থাৎ সার্বজনীন মহাকর্ষ সূত্র। একে কেন সার্বজনীন মহাকর্ষ সূত্র বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয় সেটা আমরা দেখব। ইউনিভার্সালিটি, ইউনিভার্সালিটি অফ ল অফ গ্র্যাভিটেশন। ইউনিভার্সালিটি অফ ল অফ গ্র্যাভিটেশন কেন একে ইউনিভার্সাল বলা হচ্ছে এই সূত্র? ফার্স্ট যে জন্য বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে ল অফ গ্র্যাভিটেশন, সেটা খুব ক্ষুদ্র দূরত্ব থেকে প্রায় 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার থেকে একটা লার্জ ডিস্টেন্স পর্যন্ত কাজ করে, যেটা হচ্ছে মহাজাগতিক যে বস্তুগুলোর মধ্যে দূরত্ব, অর্থাৎ বিভিন্ন প্ল্যানেটারি যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের পর্যন্ত কাজ করে, অর্থাৎ 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার রেঞ্জ থেকে, অর্থাৎ এই পরিমাণ ক্ষুদ্র দূরত্ব থেকে এই বিশাল দূরত্ব পর্যন্ত সর্বত্র এই সূত্র প্রযোজ্য। অর্থাৎ একটিখানে দেখো 10 টু দি পাওয়ার মাইনাস সেন্টিমিটার, এর নিচে কেন গ্র্যাভিটেশনাল অর্থাৎ ল অফ গ্র্যাভিটেশন সেটা প্রযোজ্য হয় না? আসলে এর
আমরা যদি দুটো বস্তু কণাকে ধরি, সব থেকে ক্ষুদ্র কণা কি হতে পারে? একটা অ্যাটমের যে ডাইমেনশন, আমরা যদি দুটো অ্যাটমের ক্ষেত্রে ধরি, এই দুটো অ্যাটমকে আমরা এই 10⁻⁻, যে 7 সেন্টিমিটার, তার তার থেকে আর কাছাকাছি আনতে পারবো না। কারণ এর থেকে যদি কাছাকাছি বলি, সেই ডিস্টেন্সটা হচ্ছে একটা অ্যাটম আর একটা অ্যাটমের উপরে। এটা যদি আমার একটা অ্যাটম হয়, তাহলে আরেকটা অ্যাটম এর মানে হচ্ছে এর উপরে ওভারল্যাপ হয়ে যাবে এই ডিস্টেন্সের কমে। সর্বোচ্চ কাছাকাছি আমরা আনতে পারি এইভাবে, এখানে আমার একটা থাকবে অ্যাটম আর পাশাপাশি থাকবে। তাহলে এই যে ডিস্টেন্সটা, এইটাই হচ্ছে 10⁻⁻7 সেন্টিমিটার। আর এর থেকে কম যদি ধরি, তাহলে দুটো অ্যাটম পরস্পর ওভারল্যাপ হয়ে যাচ্ছে, যেটা সম্ভব না। তাই একমাত্র এই 10⁻⁻7 সেন্টিমিটার রেঞ্জ থেকে এই লার্জ ডিস্টেন্স পর্যন্ত থাকে। আচ্ছা, আর যে কারণ, 2 নম্বর কারণ হচ্ছে এই লটা যে কোনো জায়গায় প্রযোজ্য। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম। আমরা যে কোনো মিডিয়ামেই ধরি না কেন, এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে না, মানে মিডিয়াম দ্বারা এই ল কোনোভাবেই প্রভাবিত হয় না। যে কোনো মিডিয়ামে সবসময় একই থাকে। আর এটা তাহলে কি ইন্ডিপেন্ডেন্ট? দু নম্বর যে কারণটা পেলাম সেটা হচ্ছে আমরা ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম। ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম। আচ্ছা, আর যে কারণগুলো সেগুলো হচ্ছে এরা এই এই যে সূত্রটা, এটা যে বস্তু, যে দুটো বস্তু বা বস্তু কণা ধরছি, তাদের কেমিক্যাল কম্পোজিশন, অর্থাৎ তারা আহ, কি বস্তু দিয়ে তৈরি সেটার উপর নির্ভর করে না, কেমিক্যাল কম্পোজিশনের উপর নির্ভর করে না। আর তাদের যে ফিজিক্যাল প্রপার্টি, তাদের যে ভৌত অবস্থা, তার উপরেও নির্ভর করে না। তাদের উষ্ণতা তার উপর নির্ভর করে না। তাহলে এই কারণগুলোর জন্য আমরা যে ল অফ গ্র্যাভিটেশন, মহাকর্ষ সূত্র, এই যে সূত্র, এটাকে আমরা ইউনিভার্সাল বলি, অর্থাৎ সর্বজনীন মহাকর্ষ সূত্র। আচ্ছা, এর আগে আমরা যে মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করলাম, সেখানে মহাকর্ষ সূত্রে যে দুটো বস্তুর ক্ষেত্রে আমরা বলছিলাম, সেই বস্তু দুটো কিন্তু বিন্দু বস্তু, অর্থাৎ পয়েন্ট অবজেক্টের ক্ষেত্রে, বা যেগুলোকে আমরা বস্তু কণা হিসেবে বলছি। এখন যদি বস্তু দুটো বস্তু কণা না হয়ে কিছুটা এক্সটেন্ডেড হয়, অর্থাৎ বিস্তৃত বস্তু, তাহলে সেক্ষেত্রে কিন্তু অত সহজে আমরা গ্র্যাভিটেশন, ল অফ গ্র্যাভিটেশন কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না, বা অ্যাপ্লাই করলেও সেটা হচ্ছে অনেক জটিলতা দেখা যাবে। মনে করো দুটো বিস্তৃত বস্তু আছে, এই বিস্তৃত বস্তুর ক্ষেত্রে এই বিস্তৃত বস্তু কি অসংখ্য বিন্দু নিয়ে গঠিত হয়, আর এদের মধ্যে অসংখ্য বিন্দু আছে। তাহলে আমরা যদি পয়েন্ট টু পয়েন্ট ইন্টারাকশনের কথা ভাবি, তাহলে এখানের সঙ্গে এখানে একটা পয়েন্টের, এখানের সঙ্গে এখানে পয়েন্টের, তাহলে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কি হবে, গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন হবে, অর্থাৎ গ্র্যাভিটেশন কাজ করবে। তাহলে নেট, এদের মধ্যে যে নেট ফোর্স কাজ করবে, নেট ফোর্স যেটা আমরা যদি বলি এফ, তাহলে এফ কি করতে হবে, আমাদের টোটাল যে ফোর্স গুলো বেরোবে, সব ফোর্স গুলোর কি করতে হবে, ভেক্টর সাম বের করতে হবে। তবেই সমস্ত ফোর্স গুলোর আমাদের ভেক্টর সাম বের করলে তবে আমরা গ্র্যাভিটেশন যে মোট কি পরিমাণ মহাকর্ষ বল কাজ করছে দুটো বস্তুর মধ্যে বের করতে পারবো, যেটা কিন্তু একটা জটিল বিষয়। যদি না বস্তুগুলো রেগুলার শেপের হয়, রেগুলার শেপের মানে হচ্ছে কিন্তু নির্দিষ্ট সুষম নির্দিষ্ট সুষম আকৃতির ক্ষেত্রে এইভাবে বের করাটা একটু সহজ। কিন্তু যদি নির্দিষ্ট সুষম আকৃতি না হয়, তাহলে প্রায় মানে অসম্ভব এইভাবে বের করা, অনেক জটিলতা দেখা যায়। এখন এই সমস্যাটা এড়ানো যায় যদি দুটি বস্তু, এক্সটেন্ডেড অবজেক্ট দুটো কি হয়, এদের মাঝখানে যে ডিস্টেন্স, অর্থাৎ এই যে আরটা, এই যে এদের বস্তুগুলোর যে ডাইমেনশন, সেই অর্থাৎ এদের যে বিস্তৃতি, এটাকে যদি আমি ডি দিয়ে ডিনোট করি, যখন আর ভেরি ভেরি গ্রেটার দেন ডি হয়, অর্থাৎ এদের মাঝখানে যে দূরত্বটা, সেটা যদি এদের যে ডাইমেনশন, অর্থাৎ এদের যে আকৃতি, তার থেকে বহুগুণ যদি বেশি হয়, তখন এই যে বস্তুগুলো, এদের সমস্ত ভর এদের ভার কেন্দ্রে, ভর কেন্দ্রে, এদের ভর কেন্দ্রে সন্নিবিষ্ট আছে ধরে নিতে পারি। তাহলে তখন আমরা বস্তুগুলোকে দুটো বিন্দু বস্তু হিসেবে, অর্থাৎ এদের যে ভর কেন্দ্র
কেন্দ্রের সমস্ত ভর আছে, এখানে ভর কেন্দ্রের সমস্ত ভর আছে, তাহলে তখন আমরা এই বস্তু দুটোকে বিন্দু ভর হিসেবে ট্রিট করতে পারি এবং তখন সেক্ষেত্রে সমস্যা হয় না। আর যখন ভেরি ভেরি গ্রেটার দেন এদের যে ডাইমেনশন অর্থাৎ বস্তুর আকারের থেকে তাদের মধ্যবর্তী দূরত্ব যখন খুব বেশি হবে, তখন আমরা সহজে ক্যালকুলেশন করতে পারি, কারণ বস্তু দুটোর সমস্ত ভর তাদের ভর কেন্দ্রে সন্নিবিষ্ট আছে আমরা ধরে নিতে পারি। আমরা এটা এখন একটা বিষয় আলোচনা করবো যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ইন্টারেস্টিং। অর্থাৎ নিউটনস যে গ্র্যাভিটেশন ল, সেই গ্র্যাভিটেশন ল এ তিনি কিভাবে উপনীত হলেন, অর্থাৎ কে যে প্রপোর্শনাল টু m1 m2 বাই r স্কয়ার, এই যে সূত্রটা, এই সূত্রে তিনি কিভাবে উপনীত হলেন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। আচ্ছা, এর জন্য সেই যে নিউটনের যে বিখ্যাত গল্প যে আপেল গাছ থেকে আপেল পড়া, সেই আপেল পড়ার সাহায্যে আপেলের গল্প দিয়েই আমরা এটাকে বোঝার চেষ্টা করবো। একদিন নিউটন আপেল গাছের নিচে বসেছিলেন, তখন তিনি দেখলেন আপেল গাছ থেকে আপেল পড়লো মাটিতে। আপেলটা সরাসরি লম্বভাবে মাটিতে পড়লো, কোনো ভাবে পাশে সরে পাশে পড়লো না বা উপর দিকে উঠে গেল না। তাহলে এই যে কারণে আপেলটা পড়লো সেটা আমরা জানি যে গ্র্যাভিটেশনের কারণে। তো পৃথিবী যখন যে কোনো বস্তুকে আকর্ষণ করে সেটা তো জানা ছিল, কিন্তু অর্থাৎ শুধুমাত্র একটা ধারণা ছিল, আমরা আগেই বলেছি ইন্ট্রোডাকশনে, যে একটা ধারণা ছিল যে শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য, পৃথিবীর বাইরে কোনো বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয়, এরকম পশ্চিমাদের মধ্যে একটা ধারণা ছিল। কিন্তু নিউটন তখন ভাবলেন যে না, এরকমটা হতে পারে না। অর্থাৎ প্রকৃতির যে নিয়ম সেটা সর্বত্রই সমানভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে যে আপেলটা পড়লো পৃথিবীর আকর্ষণের জন্য যে ধরনের আকর্ষণ বল কাজ করছে, তাহলে সেই একই ধরনের আকর্ষণ বল পৃথিবী এবং চাঁদের মধ্যেও নিশ্চয়ই কাজ করছে। অর্থাৎ সেই একই ধরনের বল যেটা পৃথিবী আর চাঁদের মধ্যে কাজ করছে, সেটা পৃথিবী এবং আপেলের মধ্যেও কাজ করছে। আচ্ছা, পৃথিবী আর চাঁদের ক্ষেত্রে তিনি দেখলেন যে চাঁদের একবার পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায়, এই টাইমটা হয় 27.3 ডেজ, অর্থাৎ 27.3 দিন প্রায় সময় লাগে। আর পৃথিবী আর চাঁদের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাকে যদি আমরা আর দিয়ে ডিনোট করি, তাহলে আর এই আর এর মানটা হয় 3,85,000 কিলোমিটার, প্রায় এত, অ্যাপ্রক্সিমেটলি প্রায় এত। এটা হলো আচ্ছা, এখন যেহেতু চাঁদ পৃথিবীর চারিদিকে আবর্তন করছে বৃত্তাকার পথে, পৃথিবীর চারিদিকে যেহেতু আবর্তন করছে, তাহলে এই আবর্তনের জন্য একটা বলের অবশ্যই দরকার, যেটা অভিকেন্দ্র বল। তাহলে এই অভিকেন্দ্র বলটা নিশ্চয়ই এই পৃথিবী আর চাঁদের মধ্যে যে আকর্ষণ বল, যে আকর্ষণ বল আপেল এবং পৃথিবীর মধ্যে কাজ করছে, তাহলে এই আকর্ষণ বলটাই এদের মধ্যেও কাজ করছে। তাহলে এই আকর্ষণ বলের জন্যই চাঁদকে ধরে রেখেছে পৃথিবী তার চারিদিকে ঘুরছে। এখন তাহলে আমরা যেহেতু এটা যদি মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবীটা, এটা হচ্ছে চাঁদ, তাহলে মাঝখানে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের আর। এখন যেহেতু পৃথিবীর চারিদিকে চাঁদ আবর্তন করছে, তাহলে একটা অভিকেন্দ্র ত্বরণ বা অভিকেন্দ্র বল কাজ করছে। এই অভিকেন্দ্র ত্বরণের কথা আমরা যদি ধরি, অর্থাৎ যে বলের জন্য পৃথিবী এবং চাঁদের মধ্যে যে বল কাজ করছে, সেই বলের জন্যই ত্বরণের সৃষ্টি হচ্ছে। তাহলে এই ত্বরণের জন্য আমরা যদি এই ত্বরণকে এ দিয়ে ডিনোট করি, তাহলে এ সমান লিখতে পারি যেটা ভি স্কোয়ার বাই আর হয়, সেটা ইন টার্মস অফ ওমেগা লিখতে পারি, ওমেগা স্কোয়ার, মাঝের ডিস্টেন্স আর, ওমেগা স্কোয়ার আর। এখন ওমেগা আমরা বের করতে পারবো। ওমেগাটা কি না, ওমেগা হচ্ছে চাঁদের পৃথিবীর চারিদিকে কৌণিক বেগ। এখন কৌণিক বেগ আমরা জানি ওমেগা সমান হচ্ছে 2π/t। এখন যদি এখান থেকে টি এর মান বসাই, টি অর্থাৎ কি, পৃথিবীর চারিদিকে আবর্তন করতে যে সময়, তাহলে এই মানটা বসে আমরা যদি ক্যালকুলেশন করি ওমেগা স্কোয়ার, এবং আর এর মান হচ্ছে 3,85,000 কিলোমিটার, তাহলে দেখবো এখানে যে অ্যাক্সেলারেশনটা, সেই অ্যাক্সেলারেশনটা আসছে প্রায় 0.003 সম্ভবত এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ভুল বললাম, এটা 0.003 নয়, 0.027 হবে। এখানে হচ্ছে 0.027, এই মানটা এরকম 0.027 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। আচ্ছা, এখন
আপেলের ক্ষেত্রে আমরা যদি ধরি, তাহলে আপেলের ক্ষেত্রে এ আমাদের জানাতে কি হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আর আপেল থেকে যে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব, সেই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে আর যদি লিখি, তাহলে আর হয়ে যাচ্ছে 6,400 কিলোমিটার। এখন আমরা যদি দুটো অ্যাক্সেলারেশনের রেশিও বার করি, অর্থাৎ অ্যাক্সেলারেশন, এখানে অ্যাক্সেলারেশন অফ যেটা মুন এম দিয়ে ডিনোট করলাম, বাই অ্যাক্সেলারেশন অফ আপেল যেটাকে এ দিয়ে ডিনোট করলাম, এটা সমান হচ্ছে আপেল আর এটা সমান প্রায় নিয়ার অ্যাবাউট 3600 মতন হয়। আমরা যদি ডিস্টেন্সের দুজনের মাঝখানে যে ডিস্টেন্সের কথা তুলনা করি, অর্থাৎ আপেল আর পৃথিবীর কেন্দ্র যে দূরত্ব, আর এখানে আপেল আপেল নয় সরি চাঁদ আর পৃথিবীর মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্বের যদি তুলনা করি, তাহলে এটা আর অফ যেটা মুন আর আর্থের মধ্যে, আর আপেলের ক্ষেত্রে আর আপেল যেটা সেটা হয়ে যাচ্ছে প্রায় এটা নিয়ার অ্যাবাউট 1/6। আর এর যদি স্কোয়ার করি আমরা, তাহলে আর এম আপন আর এ স্কোয়ার করলে সেটা হয়ে যায় প্রায় নিয়ার অ্যাবাউট 3,636, অর্থাৎ এই দুটো প্রায় ম্যাচ করে যাচ্ছে, অর্থাৎ এ এম আপন এ এ প্রায় সমান হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। তাহলে আর এম সরি এটাকে উল্টে দিতে হবে, এটা 1/3600 হচ্ছে, তাহলে এটাকে আমরা যদি উল্টে দিই, তাহলে আর এ বাই আর এম তার স্কোয়ার, বা এটাকে অন্যভাবে লিখলে তাহলে এ প্রপোর্শনাল টু দেখা যাচ্ছে তাহলে আর স্কোয়ার, তাহলে এইখান থেকে যে ইনভার্স স্কোয়ার ল সেইটা প্রমাণ হলো যে অ্যাক্সেলারেশন তাহলে যে কাজ করছে গ্র্যাভিটেশনের জন্য যে অ্যাক্সেলারেশন সেটা প্রপোর্শনাল টু তাহলে আর স্কোয়ার হচ্ছে, অর্থাৎ মধ্যবর্তী যে দূরত্ব তার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্স স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। এখন আমরা যদি আপেলের ত্বরণের কথা ভাবি, তাহলে আপেলের ত্বরণ এই যে ওয়ান এ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, তাহলে আপেলের উপর যে বল কাজ করছে সেই বলটা কত, সেই বল প্রপোর্শনাল টু হচ্ছে তাহলে আপেলের ভর ইন্টু আপেলের ত্বরণ, তাহলে আপেলের ভর যদি স্মল এম হয় আপেলের ভর, আর তার ত্বরণ হচ্ছে 1/r স্কোয়ার, তাহলে 1/r স্কোয়ার হলো। আর ঠিক একই রকম ভাবে একই বল কাজ করে কার উপরে, নিউটনের তৃতীয় সূত্র থেকে, তাহলে একই বল কাজ করবে আবার চাঁদের ক্ষেত্রেও, তাহলে চাঁদের ক্ষেত্রেও যদি বলটাকে যদি লিখি, তাহলে এটা হবে চাঁদের যে ভর এম বাই আর স্কোয়ার, অর্থাৎ এই দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে পেয়ে যাবো এফ প্রপোর্শনাল টু হয়ে যাবে আমার এম স্মল এম ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, বা যেটাকে M1 M2 বাই আর স্কোয়ার বলা হচ্ছে।